বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। প্রকাশ করেছিলেন তার কারণ দুপাশে দুটো সৈন্য দাঁড়িয়ে আছে, দুটো সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, তার মাঝখানে শ্রীকৃষ্ণ এসে অর্জুনকে উপদেশ দিচ্ছেন এবং সেই অর্জুন সেই 18 অধ্যায় উপদেশ মন দিয়ে শুনছেন, মাঝে মাঝে প্রশ্ন করছেন। এটা বিশ্বাস করা একটু শক্ত। নন্দবন্ধুর পক্ষে তাই নন্দবন্ধুর পক্ষে মহাভারতের প্রধান প্রতিবন্ধ বিষয়ের সঙ্গে নন্দবন্ধুর পক্ষানের কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমি এগুলো বাদ দিয়ে একটু পড়বার চেষ্টা করছি। আমি এখন কালী সিংহী মহাশয়ের, কালী প্রসন্ন সিংহের মহাভারত পড়ছি এবং অত্যন্ত মনোজ্ঞ সেই আমলের একজন মনীষীর লেখা 19 শতাব্দী, যেটা বাঙালির পক্ষে একেবারে বলা যায় স্বর্ণযুগ, সেই সময় লেখা, সেটা আমি পড়বার চেষ্টা করছি। সেটা নিয়ে ওর সঙ্গে বিবেকের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা। বিবেকের জীবনে যে কটা কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল তার মধ্যে একটা ছিল নীতি আয়োগের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে ইস্তফা দেবে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বিবেকের পরামর্শকে এত গুরুত্বপূর্ণ মনে করতেন যে তিনি ইকোনমিক কাউন্সিল গঠন করে তাতে বিবেকে চেয়ারম্যান করে দিলেন এবং সেই সূত্রে বিবেক সরকারে থেকে গেল। ও যা করছিল মোটামুটি তাই করতে লাগলো, পদের নামটা একটু অন্তর্ভুক্ত হই না। আমি ওকে একবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার সঙ্গে কি প্রধানমন্ত্রীর রাজনীতি মানে অর্থনীতি ছাড়া অন্য কোনো বিষয়ে কথা হয়? প্রশ্নটা নিশ্চয়ই ছিল রাজনীতি নিয়ে কথা হয় কিনা, এবং সেটা নিয়ে আমার যা বক্তব্য ছিল সেটা যদি প্রধানমন্ত্রীকে পাস অন করা যায়, কিন্তু বিবেক একেবারে সিধে না করে দিল না, অর্থনীতি ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা। আরো কিছু ছিল বিবেকের ISI, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ভারতীয় পরিসংখ্যান পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে আমি এটা কি হচ্ছে আমি বিবেককে বলেছিলাম যে এখানে কলকাতার ISI তে একটি মনুষ্য মুক্তিধারী, আমি তাকে মানুষ বলে মনে করি না, এরকম একটি লোক জুড়েছে যার প্রধান কাজ হচ্ছে বাঙালির সাথে অন্য ভারতীয়দের ব্যবধান তৈরি করা, এবং সেই বিষয়ে সে একেবারে অপপ্রচার করে বেড়ায় এবং তাকে বর্তমান রাজ্য সরকার তাকে রূপে নিয়েছে, তাকে তার একটা টিম বানিয়ে দিয়েছে, তাকে টাকা পয়সা দেয়, সে বাংলাদেশের সাথে যোগাযোগ আছে। এরকম লোককে ওরা লিখেছো কেন, তাড়িয়ে দাও না কেন, চাইবে না। অতএব আমি এমন একটা কোনো প্রস্তাব নিয়ে যেতে চাই না, সেটা খারিজ হয়ে যাবে। এইটা একটা সমস্যা ছিল বিবেকের সাথে আমার। বিবেকের জীবনে আর একটা জিনিস ছিল যে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ স্টাডিজ, কি নামটা ছিল ভুলে গেছি, সেটাতে বিবেক একটা রিপোর্ট বার করেছিল, তার মধ্যে গুজরাট সরকারের ভূয়সী প্রশিক্ষণ। তো তাতে আমাদের বিদেশি মহিলা যিনি আছেন তিনি অপছন্দ করেছিল এই রাজীব গান্ধীর নামে এরকম একটা ইনস্টিটিউট, সেখানে গুজরাট সরকার প্রশংসা করেছে। বিবেক বললাম কিছু করবার নেই, তারপরে বিবেক PhD চেম্বার অফ কমার্সের সেক্রেটারি হলো বা এরকম একটা কিছু। আমি জিজ্ঞেস করি PhD মানে, বলবে যে এমনি সাধারণ লোকে বলে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, কিন্তু আমরা বলি পিস, হারমোনি এন্ড ডেভেলপমেন্ট। তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিতে পারো। তো এই সমস্ত বিভিন্ন স্মৃতি এখন মনে ভিড় করে আসছে যখনই আমি বিবেকের সেই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন চেহারাটা দেখতে পাই, আর ওর সাথে কথা বলবার যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করি, তখন মন ভারাক্রান্ত হয়ে যায়, কিছু বলার থাকে না।
আমার আগে যে বক্তারা বলেছেন তাদের মধ্যে অধ্যাপক স্মৃতিচারণ এবং উনি যে পলিম্যাথ ছিলেন সেটা করেছি। পলিম্যাথ কথাটা খুব চালু নয়, অনেকে মানে জানেন না, কিন্তু বিভিন্ন ধরনের বিদ্যায় যাদের স্বচ্ছন্দ বিচরণ তাদেরই পলিম্যাথ বলা যায়। এবং এরকম যে দুজনের নাম আমি চট করে বন্ধ করে দিতে পারি, অফ করে তিনি নিজের প্রতিভা স্বাক্ষর রেখেছিলেন। আরেকজন ছিলেন স্যার আশুতোষ মুখার্জি। স্যার আশুতোষ মুখার্জি শিক্ষাবিদ ছিলেন, স্যার আশুতোষ মুখার্জি আইনজ্ঞ ছিলেন এবং গণিতজ্ঞ ছিলেন। আমি একবার আমার মনে আছে ছোট বয়সে একটা বই তুলে যে জিওমেট্রি অফ কনিক্স, সেটা দেখে আমি আশ্চর্য হয়েছিলাম যে লেখকের নাম হচ্ছে স্যার আশুতোষ মুখার্জি। এবং ওর যে ডিগ্রির একটা প্রাচুর্য ছিল তার মধ্যে ইয়ে থেকে আরম্ভ করে MA, BL, BL ইত্যাদি থেকে আরম্ভ করে সরস্বতী, সমুদ্ধাগম চক্রবর্তী ইত্যাদি নানা রয়েছে। এই সমস্ত গুণ বিবেকের মধ্যে ছিল এবং বিবেকের এই যে বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছন্দ বিচরণ, এটা আমাকে যারা ওর সংস্পর্শে এসেছি তাদের সকলকে মুগ্ধ করে, আমাকেও করেছিল। ও 48 সালে সিলেটের লোক হবিগঞ্জ সেখান থেকে ভারতে চলে আসেন। তার বাবা ছিলেন ভারতীয় অডিটার অ্যাকাউন্ট সার্ভিসের। তারপরে বিবেক দেবরায়ের স্কুল শিক্ষা হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি ট্রিনিটি কলেজে স্কলারশিপে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিবেক দেবরায় একজন অর্থনীতিবিদ, তিনি ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি অর্থ মন্ত্রণালয়ের বিশেষ কমিটি, ইনফ্রাস্ট্রাকচার এবং মানিটাইজেশন ইত্যাদি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান। আয় এবং সামাজিক বৈষম্য, দারিদ্র্য, আইন সংস্কার, রেলওয়ে সংস্কার এবং ভারত বিদ্যায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জানুয়ারি 2005 থেকে জুন 2020 পর্যন্ত বিবেক দেবরায় ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় নীতি আয়োগের সদস্য ছিলেন। 2015 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এছাড়া 2016 সালে তিনি ইউএস ইন্ডিয়া বিজনেস সামিটের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন। 2022 সালে তিনি অস্ট্রেলিয়া ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হন। 2014 সালের ফেব্রুয়ারিতে তিনি জনসেবা কাজ এবং ইনসলভেন্সি দেউলিয়া তত্ত্বের ক্ষেত্রে অবদানের স্বীকৃত স্বরূপ দেউলিয়া আইন একাডেমি এমএরিটাস ফেলোশিপ প্রদান করা হয়। যদিও যে কারণে এসেছি সেটা ভাবতে গেলে অবাক লাগছে। মানে বইগুলোর কথায় বলতে হয়, ওরা ভোরের বেলা ফুল তুলেছি বলেছি বোধহয়, বাজিয়ে বাজিয়ে গান গিয়েছি ভোরের কথায়। মাঘের মধ্যে ছাড়া ছাড়ি, এই মাঘেটা হচ্ছে 1970 সাল। এবং তারপরে কে কোথায় গেলেন সেটা জানা ছিল, কিন্তু কেমন একটা যোগাযোগ ছিল না। 1970-এর পরে বিবেকের সঙ্গে আমি বিবেক বলে উল্লেখ করি, আমার ডক্টর বিবেক দেবরায় বা তিনি ডক্টর বেরোবেন সঙ্গে আমার যোগাযোগ মাত্র দুবার, মানে 40 টাকা মাত্র দুবার। এটা হচ্ছে যে একবার এই 97-98 সালে কলকাতায় এসেছে এবং 5 মিনিটও নয় আমার বাড়িতে একবার দেখা করে চলে গেছে, গাড়ি ধরে চলে গেছে। তখনই কিনেছিলাম সেই সময়ের মধ্যে ওই 37টা দেশে ইতিমধ্যে ঘুরে এসেছে। তারপরে সময় ব্যস্ত মানুষ, আমি দিল্লিতে যখন ছিলাম এইরকম দিল্লিতে ছিলাম, আমাদের আরেক বন্ধু সংযোগ লক্ষ্মণ তার সাথে মিলে খুব চেষ্টা করে 2008 সালে একবার বিবেককে ঘুরে বেঁধে নিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে বাসান কালচারাল হোটেলে ও আমাদের কাছাকাছি অ্যাক্টিভিটিস দিয়েছিল। আর এরপরে সম্প্রতি দ্বিতীয়বারের আমার খুব আফসোস, কলকাতায় এলো একবার কালচারে আর একবার ওর আমাদের অনুষ্ঠানে বাড়ি করে, কিন্তু এই দুদিনই আমি কলকাতা পাই। তো এর মধ্যে
হয় ক্লাস 5 থেকে। তো ক্লাস 5 থেকে নতুন শুরু হয়েছিল 1973 সালে। আমি 1965 সালে ভর্তি হয়েছিলাম, তখন থেকে ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম এবং ডিরেক্ট হল ক্লাস 7 এবং এসে সৌর দর্শন, মেধাবী, বুদ্ধি সম্পন্ন এবং প্রখর স্মৃতি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। গত রবিবার ভর দুপুরে সোনারহাট ছিনতাই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন। তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় 2 যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। তারপর বাইকে এসে থাকা পেছনে যুবকটি হঠাৎ তার গলায় সোনার হারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মধুমিতা দেবী সেই সময় যুবকটির সঙ্গে হারটি যাতে না নিতে পারে তার জন্য সর্বদাই প্রয়াস করেন। এ বিষয়ে মধুমিতা দেবীর বক্তব্য, 2 অজ্ঞাত পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাদা নম্বর বিহীন অ্যাপাচে বাইকে, অপরজন পিছনে বসেছিল। হেলমেট বিহীন বাইক পিছনে বসা বছর 30 যুবক তার উপর ছিনতাইয়ের চেষ্টা শুরু করে। সর্বোপরি তিনি হাড়ের বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো। কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায়। তারপর যুবকটি আর 2 জন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সর্বোপরি মধুমিতা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে। সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের ছিনতাইয়ে যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে যায় এলাকায়। মানুষজন মধুমিতা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তি বোধ করেন। ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়া থানার পুলিশ। বিষয়বস্তুটি খতিয়ে দেখে, সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্তের মধ্যে দিয়ে চুঁচুড়া থানার পুলিশ একটি টিম গঠন করে। পূর্ণাঙ্গ তদন্ত নেমে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া এলাকা থেকে কৌশিক পাত্র, সানিয়া কাহার নামে 2 যুবককে আটক করে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসতে শুরু করে। এদিন ধৃত 2 জনকে চুঁচুড়া আদালতে পেশ করে চুঁচুড়া থানার পুলিশ। ধৃত 2 জনের বাড়ি দেইপুর ও চুঁচুড়া এলাকায়। ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম। শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করা, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব। নিচে ক্লিন